হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ অন্য ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করতে। এটা আমি আগে যেমন আপনাদের ইংরেজি ক্লাস সংক্রান্ত ব্যাপার নিয়ে বোঝাচ্ছিলাম, এটা সেরকম কোনো ক্লাস নয়। এটা একটা বিষয় নিয়ে আলোচনা করা, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে শিক্ষার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কিছু কনফিউশন থেকে যাচ্ছে, সেইটা নিয়ে আলোচনা করা। আমরা সবাই চাই আমাদের সন্তান ঠিকঠাকভাবে সঠিক শিক্ষা লাভ করুক। এর জন্য প্রত্যেক বাড়িতেই অভিভাবকরা অর্থাৎ বাবা মা কিংবা পরিবারের অন্যান্য লোক সবসময় চিন্তা করেন যে শিশুকে ঠিক কিভাবে সঠিক শিক্ষা দেওয়া যেতে পারে। এর সাথে যে জিনিসটা যুক্ত হয়, বাচ্চা 1 বছর বয়স হওয়ার পরপর থেকেই আমরা সবাই চিন্তাভাবনা করি বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করাবো। শুধু স্কুলে ভর্তি করাবো চিন্তা আপনার পরিবারের নয়, এর সাথে দেখবেন যুক্ত হয়ে যায় আপনার পাড়ার প্রতিবেশীরা যুক্ত হয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেন অমুক স্কুলে ভর্তি করাবেন না, অমুক স্কুলে ভর্তি করান, আমার ছেলেকে অমুক স্কুলে ভর্তি করিয়ে আমি বিশেষ লাভ পেয়েছি, ওই স্কুলে দিয়েছিলাম কিন্তু হয়নি। এরকম বিভিন্ন রকমের বিষয় আপনি এগুলো করছেন, শিশুকে নির্দিষ্ট স্কুলে ভর্তি করিয়েছেন আপনার পছন্দ এবং চারিদিকে বিভিন্ন লোকের মতামত নিয়ে আপনি একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েছেন এবং খুব ভালো মাপের একজন গৃহশিক্ষক, একজন বলবো না, একজন বা দুজন গৃহশিক্ষক আপনি নিয়োগ করে রেখে দিয়েছেন, কিন্তু আপনার শিশুটি ঠিকঠাক রেজাল্ট করতে পারছে না, ভালো ফলাফল দেখাতে পারছে না, পয়সা খরচ করার ব্যাপারে আপনি এক ফোঁটাও কসুর করেননি। তো সেটা আজকে আলোচনার বিষয়, কেন আপনার ছেলেটা পড়াশুনো ভালো করতে পারছে না। ব্যাপারটাকে আলোচনা করার পূর্বে আমি বলে রাখি, আমি হিমাদ্রি শেখর মণ্ডল, পেশাগত দিক থেকে একজন শিক্ষক, স্কুল শিক্ষক, এবং তার সাথে বলে রাখি আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নই, এমন কোনো ইউটিউবার যে আজকে আমি আপনাকে একটা এডুকেশনাল টক দিয়ে কালকে রান্না করা শেখাবো বা পরশুদিন আপনাকে মেডিকেল থিওরি নিয়ে আলোচনা করবো, এরকম কিছু নয়। জাস্ট এই চ্যানেলে আমি শুধুমাত্র এই শিক্ষাগত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করি এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেবো। তো যেটা আমি আলোচনা করছিলাম, ধরুন আপনার শিশুকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছেন, যথেষ্ট পয়সা খরচ করেছেন, ভালো গৃহশিক্ষক রেখেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন যা যা ওকে যোগান দেওয়া যায় সব কিছু যোগান দেওয়াতে, কিন্তু তারপরেও দেখছেন আপনার ছেলেটা ভালো রেজাল্ট করেনি। এর ফলাফল আপনাকে খুবই ব্যথিত করেছে এবং আপনি খুঁজে বেড়াচ্ছেন যে কী কারণ হতে পারে। সাধারণত ন্যাচারাল যেটা আমাদের টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি অনুযায়ী আমরা প্রথমত ভাবছি আমার ছেলে বা আপনার সন্তান একদমই মনোসংযোগ করছে না। হ্যাঁ, হতে পারে। 2 নম্বর, আর কি হতে পারে, যে এর পড়ার মন নেই, এর ব্রেন এত ভালো নয়। পাশের বাড়ির ছেলেটা এত ভালো রেজাল্ট করলো, একই স্কুলে পড়ে, একই শিক্ষকের কাছে পড়ে, কিন্তু আমার ছেলেটা করছে না। তার মানে এর ব্রেনের ডিসপুট আছে। ডিসপুট মিনস এর পড়াশোনা করার মতো নেই। আমরা পুরোনো দিনে একটা কথা প্রায় বলে থাকতাম যে গবেট ছেলে, এই ধরনের জিনিস। কিংবা হয়তো এ হচ্ছে অন্য কিছুতে মজে গেছে। অন্য কিছু মিনস মোবাইল গেম, হ্যানোত্যানো, এভরিথিং, এই সমস্ত জন্য পড়াশোনাতে মনোযোগ দিচ্ছে না। কিন্তু এগুলোই কি আসল কারণ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কিছু কারণ? সেই কারণগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার আগে আপনাকে প্রথমে একটা প্রশ্ন আমি করতে চাই, যে আপনি যখন ছোটবেলায় পড়াশোনা করেছিলেন তখন ঠিক কীভাবে পড়াশোনা করেছিলেন? আপনি যখন ছোটবেলায় পড়াশুনো করেছিলেন তখন ঠিক কীভাবে পড়াশোনা করেছিলেন? আপনার কি ঠিক এই ধরনের সিস্টেম আপনি পড়াশোনা করেছেন, নাকি আপনার ছোটবেলাতে যে ধরনের সমস্যাগুলো আপনার মনে জেগেছিল সেগুলো সমস্যাগুলোর সমাধান ঠিক কিভাবে সম্পন্ন হয়েছিল? এর জন্য আপনাকে ফিরে যেতে হবে আপনার ছোটবেলাতে ফেরত যাওয়ার পরে নিশ্চয়ই আপনি সেই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজে দিতে পারবেন। আর আপনি যদি আপনার সন্তান যদি ফার্স্ট জেনারেশন লার্নার হয়, অর্থাৎ আপনি যদি পড়াশোনা না করে থাকেন, আপনার ছেলেকে আপনি চাইছেন যে শিক্ষিত হোক, আমি নিজে করতে পারিনি কিন্তু আমার ছেলেটা শিক্ষিত হোক, তাহলে এই প্রশ্নটা আপনার জন্য অবশ্যই নয়। কিন্তু আপনি যদি একদিন প্রতিষ্ঠিত হন, শিক্ষিত হন বা পড়াশুনো করে নিজে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছেন বা পড়াশুনো শিখেছিলেন, সেই জায়গায় থেকে থাকেন, তাহলে একবার নিজের ছোটোবেলায় ফেরত যাবেন, গিয়ে দেখবেন যে আপনার সেই সময় সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করেছিলেন। হ্যাঁ, আমি নিশ্চয়ই আলোচনা করব, একবার মনে মনে ভেবে রাখুন। দ্বিতীয়ত, আপনার শিশু গৃহশিক্ষক এবং স্কুল ছাড়া আপনার পরিবারের কার সাথে বসে পড়াশোনা করে? এই প্রশ্নের উত্তরটা আপনি রেডি রাখুন, নিশ্চয়ই আলোচনা করব। আপনার শিশু গৃহশিক্ষক এবং স্কুল ছাড়া আর কার সাথে বাড়িতে বসে পড়াশোনা করে? তৃতীয়ত, আপনার শিশু পড়াশোনা ছাড়া আর ঠিক কোন কোন অ্যাক্টিভিটির সাথে যুক্ত? চতুর্থত, আপনার শিশু সারাদিনে
কতক্ষণ খেলাধুলা করবার সুযোগ পায়। এবং পঞ্চমত, আজকের লাস্ট প্রশ্ন আর একটা, আপনার শিশুর জন্য আপনার কাছে সময় আছে তো? আপনি তার সাথে গল্প করতে বা খেলা করার জন্য সময় পান, নাকি তাকে এড়িয়ে যেতে চান? বা সে যখন কোনো কিছু নিয়ে আপনার কাছে আসে, আপনার তার সাথে দেখা সাক্ষাৎ বা কথা বলার সময়টুকু রাতে ঘুমানোর সময় বা কখনো কখনো আপনাকে সে একদমই পায় না, শুধু আপনাকে বলবো না, আপনার পরিবারের অর্থাৎ শিশুটা তার বাবা এবং মা কাউকেই পায় না, এরকম কোনো পরিস্থিতি আছে কি? এই 5খানা প্রশ্ন, সবার আগে এই 5খানা প্রশ্ন উত্তর যদি পাওয়া যায়, তাহলে আপনার শিশু পড়াশুনো কেন করছে না বা কেন হচ্ছে না সেটা নিয়ে আলোচনা হয়ে যাবে। তো চলুন প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমরা সমস্যাটার সমাধান খোঁজার চেষ্টা করে যাই। তো এবার আমরা চলে আসি সমাধান পর্বে। সমাধান পর্বের কথা বলবার আগে সবার আগে একটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই আমি, যেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা শিশুই কিন্তু স্পেশাল। স্পেশাল মিন্স কারোর সাথে কারোর কিন্তু মিল নেই। সুতরাং আপনার শিশুকে কখনোই পাশের বাড়ির বাচ্চা বা অমুক চ্যাটার্জি বা অমুক ব্যানার্জি বা অমুক খান বা অমুক এনিওয়ান কারোর বাচ্চার সাথে তুলনা করবেন না। সবার আগে আপনি যেটা ভুল করেন সেটা হচ্ছে আপনার শিশুকে কারোর শিশুর সাথে বা অন্য কোনো শিশুর সাথে তুলনা করে ফেলা। এটা হচ্ছে সবার আগে আপনার ভুল। আপনি বাচ্চাটাকে কখনোই বলবেন না অমুক এত কিছু করেছে তুমি কেন পারবে না। এই জিনিসটা একদমই ঠিক নয়। আমি বলছি প্রত্যেকটা বাচ্চাই স্পেশাল এবং প্রত্যেকটা বাচ্চার মধ্যে, প্রত্যেকটা শিশুর মধ্যে প্রচুর পরিমাণে ক্ষমতা আছে শেখার। সুতরাং আপনি যেটাকে ভাবছেন আপনার ছেলের মাথা অতটা ভালো নয়, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা তথ্য। প্রত্যেক শিশুরই যথেষ্ট পরিমাণে বুদ্ধি থাকে এই লেভেলে। আমি স্পেশাল চাইল্ডদের কথা বলছি না। স্পেশাল চাইল্ড মিন্স যার চিলড্রেন উইথ স্পেশাল নিড যাদেরকে আমরা বলে থাকি তাদের কথা বলছি না। আমি সাধারণত নর্মাল যে সমস্ত শিশু আছে তাদের কথা বলছি। নিশ্চয়ই স্পেশাল চাইল্ডদের কথা পরে একদিন আলোচনা করব। তো এই যে নর্মাল যে শিশুরা প্রত্যেকেই কিন্তু এফিসিয়েন্ট, প্রত্যেকের মধ্যে এফিসিয়েন্সি আছে, সে প্রত্যেকটা শিক্ষার প্রত্যেকটা ধাপ ঠিকঠাকভাবে বার করে যেতে পারে। কিন্তু তার মধ্যেও দেখতে পাই কিছু বাচ্চা অনেক উপরে এগিয়ে গেছে আর কিছু বাচ্চা এগোতে পারেনি। এই যারা এগিয়ে গেছে তাদের আর যারা এগোতে পারেনি তাদের মধ্যে পার্থক্য এটাই, দুজনকার মধ্যে ঠিক কমিউনিকেশনের একটা গ্যাপ। শিশুগুলো নিজেদের মধ্যে না, একদমই নয়। শিশুগুলোর সাথে শিক্ষকের, শিশুগুলোর সাথে গার্জিয়ানদের এবং শিশুগুলোর সাথে অবশ্যই পরিবারের। গৃহশিক্ষক পরিবারের মধ্যে একটা অংশ হিসাবে আমরা ধরতে পারি, সে যদি বাড়িতে এসে পড়ায় অথবা সে পরিবারের অংশ হিসাবে পড়ায়। তো সেই অর্থে তো এই যে আছে শিশুর সাথে এই যে কমিউনিকেশন গ্যাপটা, এই গ্যাপটার মধ্যেই শিশু কিন্তু পিছিয়ে পড়াটা চলে আসে। কী কী কারণে গ্যাপ হতে পারে? আপনার শিশু স্কুলে যাচ্ছে, একটা কিছু শিখে এলো, সে হয়তো একটু ইন্ট্রোভার্ট হতে পারে, এক্সট্রোভার্টও হতে পারে। সে হয়তো নিজের কথা পুরোটা খুলে বলতে পারে না, সে ক্লাসের মধ্যে যেটা বুঝতে পারেনি সেটা হয়তো শিক্ষককে সে খুলে বলেনি। বাড়িতে যখন গৃহশিক্ষক পড়িয়ে গেছে সেখানেও তার কিন্তু স্যার সেই বক্তব্যটা যে স্যার এইখানটাতে আমি বুঝলাম না, আমাকে আরও একবার বুঝিয়ে দিন, এটা কিন্তু সে বলতে পারেনি। কারণ শিশুরা যথেষ্ট ছোট, তাদের সবসময় সব শিশুদের মধ্যে এই নিজের যেচে জিজ্ঞাসা করে নেওয়াটা এটা হয় না। স্যার বললো বুঝিয়েছেন? বললো হ্যাঁ। স্যার বললো বুঝতে পেরেছো? বললো হ্যাঁ। এই যে জায়গাটা তৈরি হয়, কারণ শিশুরা ন্যাচারালি টিচারদেরকে ভয় পায়। কেন পায়? স্বাভাবিক টেন্ডেন্সি, টিচার আসছেন বই পড়াবেন আর বই পড়া মানে খুব কঠিন, আর যদি বই আমি পড়তে না পারি তাহলে বাবা মা বকবে। যদি স্যার বাবা মাকে বলে দেয় আপনার ছেলে কিছু বুঝতে পারছে না, বারবার বোঝাচ্ছি তা সত্ত্বেও বুঝছে না, তাহলে বাবা মা উল্টে বকাবকি করবে। কিন্তু আপনি যদি বকাবকি না করেন তাহলে কিন্তু আপনার শিশু অনেক তাড়াতাড়ি, অনেক ফাস্ট ব্যাপারটা কিন্তু এগিয়ে যাবে। শিশু যেটা বুঝতে পারেনি তার মধ্যে যদি এই সাহসটা একবার জন্মে যায় যে এটা আমি যে কোনো কাউকে মনে খুলে বলতে পারি, সে আমার গৃহশিক্ষক হোক, সে আমার পরিবারের লোক হোক, কিংবা সে আমার স্কুল শিক্ষক হোক, যে কোনো কাউকে যদি সে খোলা মনে সাহস করে বলার ক্ষমতাটা অর্জন করে, মানে তার মধ্যে এই সাহসটা জন্মায় যে কেউ আমাকে বকবে না যদি আমি আমার সঠিক প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করি, তাহলে কিন্তু সে জিজ্ঞাসা করতে সাহসী হবে। আর জিজ্ঞাসা করতে সাহসী হলেই সে কিন্তু প্রশ্নের উত্তরগুলো নিজে বুঝতে পারবে, শেখা হবে। বাকিটা যেটা হয় সেটা হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমরা বই খুলে বলে দিই হোমওয়ার্ক করে যাও, এগুলো দেখে দেখে এগুলো হোমওয়ার্ক করো তুমি খাতাতে, কিংবা বলি এগুলো রিডিং পড়ে যাও।
রিডিং পড়ে যাওয়া মানে মুখস্থ করা, মুখস্থ করে জীবনে আজ পর্যন্ত বিশেষ কোনো লাভ হয়েছে বলে মনে হয় না। তো এই একটা প্রবলেম। তাহলে সবার আগে শিশু যেটা করতে হবে, শিশুর কোথায় ভয় আছে সেটা দূর করতে হবে। সেটা কে দূর করবে? অবশ্যই বাবা অথবা মা। তারপরের কথা পরে, তারপরে গৃহশিক্ষক, স্কুল শিক্ষক, এরা তো রয়েইছে। আমরাও ন্যাচারালি চেষ্টা করি কোনো শিশু যখন চুপ করে বসে থাকে, বারবার মাথা নেড়ে হ্যাঁ বলছে, মাঝে মধ্যে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বল তো কী বুঝলি। ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পাই যে সে কিন্তু উত্তর দিতে পারছে না। তার মানে এই শিশুটা কিন্তু সেও স্কুলে আসছে, সেও কিন্তু কোথাও পড়তে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি তার শেখার পরিমাণটা হচ্ছে 0। তো এই যাতে সমস্যাটা না হয় তার জন্য সবার আগে তার মনে এই কনফিডেন্সটা দিতে হবে যে তোমাকে কেউ বকবে না, তুমি তোমার প্রশ্নের উত্তর যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারো। তুমি বাবা মাকেও জিজ্ঞাসা করতে পারো, শিক্ষককেও জিজ্ঞাসা করতে পারো, গৃহশিক্ষককেও জিজ্ঞাসা করতে পারো। এই সাহসটা যদি জন্মায় তাহলে শিশুর ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেজ কিন্তু শুরু হয়ে গেল। আর এটা আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। দ্বিতীয়ত, যখন পড়তে বসছে তখন আপনি খেয়াল রাখুন সে ঠিক কী পড়ছে। সে পড়ছে না পড়তে ভয় পাচ্ছে? যদি ভয় পায় তার কারণটা খুঁজে বার করুন। ভয় পাওয়ার পিছনে অনেক কারণ আছে। শিশু কথার কথা ম্যাথামেটিক্সের ক্লাস বা ইংলিশের কোনো ক্লাস শিশু শিখেছে স্কুল থেকে, সে শেখার পরে সেই বিষয়টা তার সম্পূর্ণভাবে শেখা হয়নি। তাই যখন ওই বইটা তার পরবর্তীকালে খুলতে গেলে তার ভয় লাগবে, কারণ আগের জিনিসটা যেহেতু সে শেখেনি, তাই সে পরেরটা করতে পারবে না। যে শিশুটা অ ক খ বা এবিসিডি লেখা লিখতে পারে না বা অ ক খ লিখতে পারে না, সে শিশুটা যখন বই পড়তে দেওয়া হবে সে কিন্তু বই খুলে পড়তে চাইবে না। তার পড়ার প্রতি চরম অনীহা সৃষ্টি হবে এই কারণ সে পড়তে পারে না। তাই ওকেই যদি একটু পিছন থেকে আপনি আবার শুরু করে দেন, যে জায়গাটাও ঠিক কেউ বুঝতে পারছিল না সেই সমস্যাটা যদি আপনি খুঁজে বার করে দিতে পারেন এবং খুঁজে বার করে ফেলেন এবং সেই সমস্যাটা যদি ওকে ধরিয়ে দেন এবং ঠিক পিছনে যে জায়গাটা আটকে গেছিল সেই জায়গাটা আপনি একটু রিকভারি করে দিন, দেখবেন ও আবার খুশি মনে পড়তে বসছে এই কারণে ওর মধ্যে কনফিডেন্স আছে যে আমি সব পড়তে পারবো, আমাকে কেউ বকবে না। আগেই বলেছি বকাঝকা করা যাবে না। বকলে কিন্তু ও আপনার সামনে বই খুলে বসবে না, ও স্যারের সামনে বই খুলে বসবে না, ও স্কুলেও বই খুলে বসবে না বা লিখতে চাইবে না। যেটা ও পারে না সেটা যখন ও পারবে না, যদি সেই কারণে কেউ তাকে বকাঝকা করে তাহলে সেই ব্যাপারটা নিয়ে আরও বেশি ভয় পাবে এবং আরও বেশি দূরে সরে যাবে। তাই আপনাদের প্রথম কাজ হচ্ছে, যদি কোনো শিশু কোনো বই, পার্টিকুলার বই বা সবকটা বই নিয়ে এসে বসতে চাইছে না কোনো কারণে, তাহলে এটাকে শুধুমাত্র ওর দুষ্টমি বা ও অমনোযোগী এই বিষয়ে না গিয়ে আগে দেখুন যে ওর শেখার পিছন দিকে কোথাও কোনো সমস্যা রয়ে যায়নি তো, যার জন্য সামনেরটা বুঝতে পারছে না কোনোভাবে। নেক্সট, শিশুর সাথে সময় দিন, ওকে সময় দিন। হ্যাঁ, আমি জানি আপনি যখন ডিউটি থেকে বাড়ি ফেরেন বা কোনো কাজ করে বাড়ি ফেরেন তখন আপনি এক্সস্টেড থাকেন, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, দুটো বিষয়ে আপনি এক্সস্টেড থাকেন। কিন্তু ফেরার সময় আপনি ফিজিক্যালি এক্সস্টেড থাকেন, সেটাকে আপনি হয়তো রিফ্রেশ করতে পারবেন না, কিন্তু মেন্টালি যে এক্সস্টেড থাকেন সেটাকে আপনি রাস্তায় আস্তে আস্তে ঠিক করে নিন। আপনি বাড়িতে যখন ঢুকবেন মেন্টাল ফুর্তিটা নিয়েই ঢুকবেন। পুরোপুরি মানসিকভাবে আপনি প্রস্তুত থাকবেন যে আপনার সন্তান, আপনার শিশু আপনাকে এসে অসংখ্য প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর চাইবে, আপনার সাথে খেলাধুলো করবে, এই হয়েছে ওই হয়েছে বিভিন্ন রকমের প্রশ্ন করবে। সবকটা মনোযোগ দিয়ে শুনবেন, সবকটা প্রশ্নের উত্তর দেবেন, তার সাথে হেসে কথা বলবেন। কখনো এইরকম একটা ইস্যু দেখাবেন না, ঠিক আছে বাবা পরে শুনবো, আমি খুব ক্লান্ত এখন, ঠিক আছে তুমি একটু মামার সাথে খেলে এসো, তুমি একটু মায়ের সাথে, তুমি একটু ঠাম্মির সাথে বা তুমি বাবার সাথে, এনিওয়ান কারোর সাথে খেলা করে এসো, আমি একটু পরে তোমার কথা শোনো, আমি এইমাত্র ডিউটি থেকে তো ফিরলাম, আমি খুব কষ্ট হচ্ছে। এটা ওকে বুঝতে দেবেন না। ও যখনই ওর মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যে বাবা মা বাড়িতে যখন ফেরত আসে, যেই ফেরুক, যেই অফিসে যাক, বাবা যেতে পারে, মা যেতে পারে, এনিওয়ান যেই যাক না কেন, সে যখন বাড়িতে ফিরে আসে সে ক্লান্ত থাকে, সে আমার সাথে কথা বলতে চায় না। আর আমার সাথে কথা বলতে চায় না মানেই আমাকে অন্য কোনো কাজে ব্যস্ত রাখার প্রচেষ্টা সবসময় থাকে। এটা যেন না হয়। ও যেন এটা মনে করে যে বাড়িতে এলেই আমার সাথে খেলা করার আছে, আমার সাথে কথা বলার আছে, আমার প্রবলেমগুলো তাকে শোনানোর আছে এবং আমি আমার সমস্ত প্রবলেমের সলিউশন ওখান থেকে পেয়ে যাব। এটা যেন তৈরি করে রাখবেন। অতএব সে যেন তার মনের মধ্যে চেপে রাখা কথাগুলো আপনাকে খুশি মনে বলতে পারে, আপনাকে সাহস দেখিয়ে বলতে পারে, সেই সাহসটা তাকে আপনি দিয়ে দিন। কিভাবে দেবেন? কারণ তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনি তাকে প্রশ্নের উত্তর না দিয়ে সরিয়ে দেবেন না, কিংবা তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে কোনো বকাঝকা বা অন্য কাজ দিয়ে তাকে দূরে ঠেলে দিতে চাইবেন না। কারণ এটা আস্তে আস্তে শিশুর মধ্যে সৃষ্টি করে যে বাবা বা মা আমাকে নিয়ে অত ভাবতে চায় না, আর ভাবতে চায় না বলেই আমাকে দূরে সরিয়ে রাখে। এটা কিন্তু
একাকিত্বের সৃষ্টি করে। বলবেন এত ছোট বাচ্চার আবার একাকিত্ব কি? ভুল করছেন। শিশুদের মধ্যেই সব থেকে বেশি একাকিত্বের জন্ম নেয় এবং সেখান থেকে শিশু আস্তে আস্তে পরিবার থেকে ডাইভার্ট হতে শুরু করে। তখন একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি, তখন দেখি সেটা আমাদের হাতের সীমানার বাইরে চলে গেছে। তো এই জিনিসগুলোকে করবেন। আর 3 নম্বর কথা, শিশুকে খেলতে দিন। খেলাধুলা যত করবে তত মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটো দিক দিয়ে সে চাঙ্গা থাকবে। মনের মধ্যে যে সমস্ত রাগ, ক্ষোভ বা একাকিত্ব যেগুলো সে চেপে রেখে দিয়েছে, সেগুলো তার খেলার মাঠে সে সরিয়ে ফেলবে। তাকে নতুন বন্ধু বানাতে দিন, নতুন বন্ধুর সাথে কথা বলতে দিন, নতুন বন্ধুর সাথে খেলতে দিন। যে কোনো বন্ধু হতে পারে, এমন কিছু না বন্ধুর সময় বাজ বিষয় বেশি করতে যাবেন না। কারণ আপনি ভাবছেন খারাপ কিছু শিখে ফেলবে, ভালো কিছু শিখে ফেলবে। আপনারও খারাপ শেখা, ভালো শেখা তো আপনি শেখাতেই পারেন, খারাপ শেখা আপনি কোনোদিন আটকাতে পারবেন না। আপনি তাকে মরালি সাপোর্ট দিন, তাকে বুঝতে দিন কোনটা ভালো কোনটা খারাপ। দেখবেন অটোমেটিক্যালি ওর মধ্যে এই জিনিসগুলো চলে এসেছে। তাহলে আমরা যেটা বুঝলাম, শিশুকে খেলতেও দিতে হবে। আর একটা কথা, খেলতে তো দেবেন, কিন্তু সেই খেলাটা যে সবসময় যে আউটডোর হতে হবে বা ইনডোর হতে হবে, আমাদের যে কোনো জায়গায় আজকে আউটডোর খেলতে যাচ্ছে, কালকে ইনডোর খেলবে না, আপনি ওর সাথে খেলা করুন। শিশুর সাথে শিশু হতে শিখুন এবং শিশুকে ছেলে মানুষই করতে দিন। যখন ও ছেলে মানুষ করবে, কখনোই বলবে না এত বড় হয়ে গেছিস এখনো বাচ্চাদের মতো কাজ করছিস না। করুক। যতদিন ও শিশু থাকবে, বাচ্চাদের মতো থাকবে, ততদিন পর্যন্ত আপনি এই জিনিস স্যাটিসফ্যাকশন, আপনি এইভাবে সন্তুষ্ট থাকতে পারবেন যে আপনার শিশু এখনো পর্যন্ত নিষ্পাপ আছে। আমি বলছি না বড়রা নিষ্পাপ ছেলে পাপের দ্বারা চলে যায় না, ওর মধ্যে কমপ্লেক্সিটি তৈরি হয়নি। যত কম কমপ্লেক্সিটি হবে তত ভালো পড়াশোনা করবে। আর আমরা নাম্বারটা রীতিমতো একটা সংখ্যা মাত্র, সবাই জানি এই ধরনের সাইকোলজিক্যাল কথা আমাদের সবার কাছে জানা আছে যে পরীক্ষার নাম্বার, পরীক্ষার রেজাল্ট জাস্ট আর নাম্বার। আপনি নিজে আপনার মাধ্যমিকে কত পেয়েছিলেন হয়তো বলতে পারবেন না, যদি আপনি পড়াশোনা করে থাকেন, নিশ্চয়ই করেছেন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি ক্লাস 7-এ কত পেয়েছিলেন ওই সাবজেক্টে, আপনি বলতে পারবেন না। কিন্তু এটা মাথা ঘামানোর বিষয়বস্তু নয়। হ্যাঁ, এইটা বিষয়বস্তু যে আপনার ছেলে অ্যাকচুয়ালি যে পোর্শনে ছিল, আপনার মেয়েটি যে পোর্শনে ছিল, সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে কিনা। যদি নিচের দিকে যায় তাহলে নিশ্চয়ই তার কোনো একটা ফল্ট আছে, সেই ফল্টটার সমাধানটা করে দিন আপনি। আরও একটি বিষয়বস্তু, শিশুকে অযথা একগাদা জিনিস চাপিয়ে দেবেন না। আমার ছেলে, আপনি বলবেন পরিবারের সবাইকে, প্রতিবেশীদের জানাতে আপনার খুব ভালো লাগে, আমার ছেলে স্কুলে যায়, অমুক বিখ্যাত স্কুলে, গান শেখে, নাচের আছে, ক্যারাটে প্র্যাকটিস করে, ছবি আঁকে খুব সুন্দর, গিটার বাজায়। কি করতে চাইছেন আপনার ছেলেকে? আপনি কি করতে চাইছেন আপনার ছেলেটাকে বা আপনার মেয়েটাকে? সব বিষয়ে পারদর্শী? আজ পর্যন্ত কোনো মানুষ হয়েছে যে সমস্ত বিষয়ে পারদর্শী? আপনি এমন একটা জিনিস করতে চাইছেন, ইন জেনারেল একটা সাধারণ জিনিসের মধ্যে নিয়ে যেতে চাইছেন যেটা কোনোটাই ও ভালোভাবে শিখতে পারবে না। হ্যাঁ, আপনি পড়াশোনার সাথে সাথে একটা বা দুটো এমন কিছু চয়েস করুন যেটা নিয়ে তার খুব দরকার আছে। আপনি কালচারাল যেতে পারেন, আপনি ফিজিক্যাল কোনো ব্যাপারেও যেতে পারেন, মার্শাল আর্ট হানাতন একদিকে যেতে পারেন। আমি বলবো মার্শাল আর্ট বা যোগা খুব ভালো জিনিস, তার সাথে কালচারাল কোনো জিনিস আপনি দিতে পারেন, কিন্তু সেটা যেন তার রেগুলার বেসিস কোনো জিনিস না হয়। উইকলি একদিন, উইকলি 2 দিন, ঠিক আছে। ওটা নিয়ে যেন এতটা বেশি এঙ্গেজমেন্ট না থাকে যাতে ওর অ্যাকচুয়াল এই দিকটায় এঙ্গেজমেন্ট কমে যায়। তো আপনার এঙ্গেজমেন্ট থাকবে, ওগুলো অবশ্যই, ওগুলো খুব ভালো রিফ্রেশমেন্ট হয়, প্রয়োজনীয়তা আছে, কিন্তু ওগুলো সব কিছু একসাথে করে নিয়ে আপনি বিশাল কিছুকে চাপিয়ে দেবেন না। নেক্সট, আর কি বিষয়বস্তু হতে পারে? এগুলো জানলাম, পড়াশুনো, খেলাধুলা, গান বাজনা সবই দেখলাম। আর যে বিষয়বস্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বাচ্চার হাতে কারণে অকারণে ডিটাচ করবার জন্য মোবাইল ফোনটা তুলে দেবেন না দয়া করে। কারণ এতে মোবাইল ফোনে একবার গেমের প্রতি আসক্তি যার তৈরি চলে এসছে, সে অত সহজে ছাড়ে না। মোবাইল ফোন ইউটিলাইজ করা এডুকেশনাল পারপাস, এতে কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইল ফোন যদি তার গেমিং পারপাস হয়ে যায় বা রিলস দেখার পারপাস হয়ে যায়, তাহলে কিন্তু সেটা তার পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। তো যেই সমস্ত জিনিসগুলো আমি বললাম সেগুলো একটু পর্যালোচনা করে দেখুন। আশা করছি না, আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন যে পরের বার আপনার সন্তান অনেক ভালো মার্কস নিয়ে এসেছে, অনেক ভালো ডেভেলপড হয়েছে, ডেভেলপমেন্ট নিয়ে এসেছে তার এডুকেশনাল পারপাসে। এডুকেশন মিনস শুধু পড়াশোনা নয়, ভ্যারাইটিস হতে পারে, যে কোনো পোর্শন হতে পারে, সে আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। আপনি শুধু তাকে মরাল সাপোর্ট দিন, অযথা বকাবকি করবেন না। হ্যাঁ, বকাবকি করবেন না নিশ্চয়ই, যদি আলোচনা
এমন কিছু বিষয়বস্তু হয় যেটা তার ক্যারেক্টার, তার চরিত্র গঠনের জন্য হয়, সে কিছু ভুল করছে, সেখানে তাকে বোঝাবেন, প্রয়োজনে বকাঝকা করবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু তার এডুকেশন পারপাসে আপনি তাকে বকতে যাবেন না, মারধর তো একদমই নয়। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ক্লাসে। আর তার মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে খোলা মনে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই আমি পরের কোনো ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দেব। আর কমেন্টে যদি উত্তর দেওয়ার মতো হয় নিশ্চয়ই আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।